সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। বিশ্ব আজ যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত, এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এই স্তব্ধ হয়ে যাওয়ার মধ্যে শিক্ষা কার্যক্রমকে অগ্রসর করে নেওয়ার জন্য, দেশ ও দেশের জাতিকে উন্নত চরম শিখরে পৌঁছে নেওয়ার জন্য শিক্ষা কার্যক্রম, অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেছেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের জন্য সুনিয়ন্ত্রিত 12টি নিয়ম মেনে চলতে হয়। সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত কৃত প্রত্যয়ের জন্য 8টি নিয়ম আর তদ্ধিত প্রত্যয়ের জন্য 4টি নিয়ম। অনেকের ধারণা যে প্রকৃতি প্রত্যয়ের মুখস্থের বিষয়, সেটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু এটা ভুল ধারণা। অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম ও রীতি মেনেই প্রকৃতি প্রত্যয় চলে। এই নিয়মগুলো বইয়ের মধ্যে গুছালো আকারে নেই, তাহলে নিয়মগুলোকে গুছিয়ে একত্রিত করে আমরা এখন শিখব প্রকৃতি প্রত্যয়ের সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট নিয়ম, যাতে করে আমরা খুব সহজে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারি। আর এটা নির্ণয় করতে গিয়ে আমরা অবশ্যই সংস্কৃত নিয়মটা বা তৎসম নিয়মটা শিখব, বাংলা নিয়মের মধ্যে যাব না। কারণটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিযোগিতামূলক প্রশ্নে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্নে, কিংবা দেখা যাচ্ছে যে প্রশ্নটা যখন একটু জটিল হয়ে দাঁড়ায়, এইচএসসি পরীক্ষায় কিংবা জটিল হয়ে দাঁড়ায়, তখন এই সংস্কৃত নিয়মগুলোই বেশি চলে আসে। তা আমরা সংস্কৃত নিয়ম নিয়ে আজ আলোচনা করব, আর বাংলা নিয়মটার সাথে প্রকৃতি প্রত্যয় বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই প্রকৃতি ও প্রত্যয় কি। প্রকৃতি বলতে বোঝায় শব্দের মূল অংশ। শব্দের মূল অংশ, শব্দের মূল অংশ। আর প্রত্যয় হচ্ছে গিয়ে শব্দের শেষে যা ব্যবহৃত হয়। শব্দের শেষে যা ব্যবহৃত হয় তাকে বলা হয়ে থাকে প্রত্যয়। আর শব্দের মূল অংশকে বলা হয়ে থাকে প্রকৃতি। আর প্রত্যয়কে আমরা অনেক সময় বলে থাকি সাফিক্স, প্রিফিক্স যেমন উপসর্গ, আর সাফিক্স হচ্ছে গিয়ে প্রত্যয়, যে কোনো শব্দের শেষে। আমরা যে গো থেকে আইএনজি যোগ করি, গুই, এটাকে বলা হয়ে থাকে ইংরেজিতে সাফিক্স, বাংলা এরকম বলা হয়ে থাকে প্রত্যয়। তো শব্দের মূল অংশ হচ্ছে গিয়ে প্রকৃতি, আর তারপর অংশটা হচ্ছে গিয়ে প্রত্যয়। এই প্রকৃতি দুই রকমের, একটা হচ্ছে গিয়ে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম। এই ক্রিয়াকে বলা হয়ে থাকে অনেক সময় ধাতু, নামকে বলা হয়ে থাকে তদ্ধিত। ধাতুর আবার আরেকটা নাম আছে কৃত। এই ধাতুর একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে এই চিহ্নকে ধাতু চিহ্ন বলা হয়ে থাকে। ধাতু চিহ্ন বলা হয়ে থাকে। এটাকে আমরা আরো যদি ভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে আরেকভাবে বলা যায়, এটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, সেটা ভার্ব, ইংরেজি ভার্ব। আর যেটা তদ্ধিত প্রত্যয়, সেটা হচ্ছে কি নামকে তদ্ধিতের সাথে তুলনা করা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি নাউন। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে স্পষ্ট করি। যদি আমি বলি বলা, এই বলাটাকে বললাম বল যোগ বলা। তাহলে এই যে বল, এই মূল শব্দ, এই শব্দটাকে বলা হয়ে থাকে প্রকৃতি। আর এই যে এই শব্দটাকে বলা হয়ে থাকে প্রত্যয়। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় বুঝে গেল। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এই ধাতু চিহ্ন বা রূপ চিহ্ন দিলাম, এটা হচ্ছে ক্রিয়ার মূল শব্দ, এটাকে আবার আমরা এই একসাথে এই বলাটাকে বলতে পারি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতিকে সেটাকে আমরা বলতে পারি। আবার যদি বলি ঢাকাই, ঢাকা যোগ
হাই, ঢাকাই, যেটা ঢাকায় পাবনায়, পাবনা জোগাই, পাবনায়, পাবনায় শাড়ি, ঢাকায় শাড়ি, অথবা ঢাকায় কোনো জাতি বিশেষে সেটা ঢাকা বলা হয়ে থাকে। এটা আমার একটা নাম শব্দ, ঢাকায় কোনো একটা নাম বলা হয়েছে। অথবা আমি যদি বলি মানব, মানব, মনু যোগ শয়ন, এটা কিভাবে হলো? মানব, মানব যে কোনো একটা নাম বোঝানো হচ্ছে, মানুষের নাম বলে থাকে, এটাকে আমরা বলে থাকি নাম প্রকৃতি বা তদ্ধিত প্রত্যয়। এর সাথে যে শয়ন প্রত্যয়টা, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার বলতে পারি আমরা দুইভাবে, যেটা নাউনের সাথে রিলেটেড সেটা হচ্ছে কি তদ্ধিতান্ত, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটাকে আবার বলা হয়ে থাকে তদ্ধিতান্ত, এটাকে বলা হয়ে থাকে তদ্ধিতান্ত, তদ্ধিতান্ত। আর কৃত প্রত্যয় সাধিত এটাকে বলা হয়ে থাকে কৃদন্ত, কৃদন্ত। এবার আমরা চিনতে পারলাম যে কৃত প্রত্যয় কাকে বলে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কি, প্রকৃতি কি। প্রকৃতি হচ্ছে কি শব্দের মূল অংশ, সেটা নাম হতে পারে, আবার একটা ভার্ব হতে পারে। যদি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া হলে সেটাকে বলা হয় কৃত প্রত্যয়, আর যদি নাম হয় সেটাকে বলা হয় থাকে তদ্ধিত প্রত্যয়। আর এরকম তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়ের মধ্যে রয়েছে, আমরা এখন জেনে নেব দুই প্রকার, বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। বাংলা সংস্কৃত প্রত্যয়ের মধ্যে একেবারে সহজ, সেটা কি হচ্ছে আমরা শব্দের মূল অংশটাকে চিনব কি করে? ক্রিয়াকে, ক্রিয়াকে তুই দ্বারা প্রশ্ন করে, তুই, তুই দ্বারা প্রশ্ন। ক্রিয়াকে তুই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি কৃত প্রত্যয়, সেটা হচ্ছে কি ভার্ব। ক্রিয়াকে যদি আমরা বলি যেমন বলা, বলা, চলা, শোনা, দেখানো, দুলনা। এখন যদি আমি এটাকে ক্রিয়াকে তুই দ্বারা প্রশ্ন, তাহলে তুই কি? বল, বল, চল, শুন, দেখ, দেখ, দুলনা, দুল। আচ্ছা, এইগুলো তুই দ্বারা প্রশ্ন করলে, তুই তরকারি দ্বারা প্রশ্ন করলে যে শব্দটা পাওয়া যায় সেটা হচ্ছে মূল অংশ, ক্রিয়ার মূল অংশ। তুই বল, তুই চল, তুই শুন, তুই দেখ, তুই দুল। তাহলে এরকম এটা ধাতু চিহ্ন, যেহেতু ধাতু চিহ্ন দিয়ে দিলাম, প্রতিটার সাথে ধাতু চিহ্ন দিয়ে দিলাম, ধাতু, ধাতু চিহ্ন। আচ্ছা, দুল। বাকি কি থাকে? প্রত্যয়। এর সাথে কি আছে? দুল যোগ অনা, দুলনা, খেল। তারপরে কি? দেখা, দেখানো, দেখানো, তার মানে দেখ যোগ আনো, আনো। শোনা, শুন যোগ আ। চলা, চল যোগ আ। বলা, বল যোগ আ। এইভাবে আমরা বাংলা কৃত প্রত্যয় নির্ণয় করতে পারি, একেবারে খুব সহজ। কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়টাকে আমরা এত সহজে নির্ণয় করতে পারি না, সেটাকে সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত নিয়মের মধ্যে রয়েছে। অনেকের মধ্যে এটা কোনো নিয়ম মেনে চলে না, সেটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। এটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। আমরা প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে সংস্কৃত কৃত প্রত্যয়ের 8টি নিয়ম মেনে চলে, এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের 4টা নিয়ম মেনে চলে। আমরা প্রথমে আলোচনা করে নিই সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় বা তৎসম কৃত প্রত্যয়, যেটাকে বলি আমরা সংস্কৃত কৃত প্রত্যয়। তার পূর্বে বলে নেই, এই সংস্কৃত কৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় যা আছে, এগুলো নির্ণয় করতে হলে তার বেশ কিছু ধ্বনির পরিবর্তন হয়ে যায়, বেশ কিছু বর্ণের পরিবর্তন হয়ে যায়। এই বর্ণের পরিবর্তনগুলো আমরা জেনে নিই। বর্ণের পরিবর্তনকে সুনিয়ন্ত্রিত ভাবে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গুণের নিয়ম, আর একটা হচ্ছে বৃদ্ধির নিয়ম। গুণ হচ্ছে এ থাকলে হ্রস্বই দীর্ঘই, আর বৃদ্ধিতে ওই থাকলে হ্রস্বই দীর্ঘই, ও থাকলে হ্রস্ব দীর্ঘ গুণে, বৃদ্ধিতে ও থাকলে হ্রস্ব দীর্ঘ। গুণের মধ্যে অর থাকলে রি, আর বৃদ্ধির মধ্যে আর থাকলে রি। আরো কিছু বর্ণ রয়েছে যে বর্ণগুলো পরিবর্তন হয়ে থাকে। ক থাকলে চ, জ, গ থাকলে জ, খ থাকলে ছ, দ থাকলে দ, ব থাকলে হ্রস্ব, আ থাকলে অ।
আর যেটা ধাতু বা ভার্ব নির্ণয় করে থাকি আমরা, এই ভার্বের সাথে যে রিলেটেড সেটা হচ্ছে ধাতুর দ্বিতীয় বর্ণের সাথে যদি র, রে ফলা, র ফলা এবং রেফ থাকে তাহলে তার পূর্বে র, রেফ, র ফলা, তার মানে র সংক্রান্ত রয়ের যে তিনটা রূপ থাকলে তার হচ্ছে তার পূর্বের বর্ণে রিকার হবে। এই রিকার আমরা পূর্বের বর্ণে রিকার হয়ে যাবে। এখন আমরা জেনে নেই যে সুনির্দিষ্ট 8টি নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়মের মধ্যে রয়েছে শব্দের শেষে যদি অ এবং অন্তস্থীয় থাকে, অ অন্তস্থীয় আর হচ্ছে অয়, অয় অন্তস্থীয় অয় থাকলে সেটা হয়ে যাবে অল, অলে রূপান্তরিত হবে। অল রূপান্তরিত হয় কিভাবে আমরা দেখি, যেমন যদি বলি জয়, জয় একটা শব্দ, এই শব্দটাকে আমরা প্রকৃত প্রত্যয় নির্ণয় করতে গেলে জি মূল শব্দ যোগ অল, এই অন্তস্থীয়টা রূপান্তরিত হলো অলে। তারপরে যদি বলি ক্ষয়, খি যোগ অল, সেটা ক্ষয়, ক্ষয় খি যোগ অল। এই সুনির্দিষ্ট একটি নিয়ম হচ্ছে শব্দের শেষে অয় বা অন্তস্থীয় অন্তস্থীয় আর হচ্ছে গিয়ে ক্ষয়, ক্ষয় একটা অয় উচ্চারণ হচ্ছে যার কারণে বলছে। যদি 2 নম্বর নিয়মের মধ্যে যাই আমরা, 2 নম্বর নিয়ম হচ্ছে শব্দের শেষে অন থাকলে অনট হবে, অন, অন সমান অনট, অনট। উদাহরণে দিতে পারি আমরা, উদাহরণে সেটা হচ্ছে যদি বলি কারণ, কারণ। এখন আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। কারণ এটা জানে প্রথমে আলোচনা করেছি যে কৃত প্রত্যয় ধাতুর দ্বিতীয় বর্ণে যদি কি থাকে, ধাতুর দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকে বা র ফলা থাকে তাহলে তার পূর্বের বর্ণে রিকার হবে। কার অন, অন উচ্চারণ হচ্ছে, এই অনের কারণে আমরা দিলাম অনট, অনট, অনট। তাহলে তার পূর্বে কি থাকে কার, এই র এর কারণে হয়ে যাবে এর পূর্বের বর্ণে ক্রি, রিকার। আর আরো একটা বলেছি যে আকার থাকলে সেটা কি হবে, অতে পরিণত হয়ে যাবে। তাহলে আকার থাকলে হবে ক্রি যোগ অনট, কারণ। এরকম যদি বলি আমরা বলি থাকি বচন, বচন, তাহলে অন, অনেক কারণে অনট, বচ, বচ যোগ অনট, বচন। 3 নম্বর নিয়মে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে শব্দের শেষে অক থাকলে নক হবে, অক, অক সমান নক। এখানে উদাহরণ দিই, যদি বলি কারক, কারক, ধাতু কি, ধাতুর এটা হচ্ছে কারক, দ্বিতীয় বর্ণের মধ্যে র আছে তার মানে তার পূর্বের বর্ণে ক্রি, তারপরে আকার আছে সেটা হয়ে যাবে কি অ, মানে ক, কয়ের সাথে এই ক্রি যোগ নক, কারক। তারপরে এরকম যদি বলি ধারক, ধৃ যোগ নক, ধারক। তারপরে নর্তক, নর্তক, নর্তক কি হয়ে যাবে, নকের কারণে হয়ে গেল, অকের কারণে হলো নক। আর এই পাশেটাকে নর্তক, এর পূর্বের বর্ণ হবে নি, আর একটা থাকে তো, এই নৃ যোগ নক, নর্তক। তার মানে যদি অক উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে নক। 4 নম্বর নিয়মে যদি আমরা যাই, শব্দের শেষে দা বা তা এবং দা এবং তা থাকলে সেটা হয়ে যাবে ত্রিজ। লিখলাম আমরা ধা তা ইকুয়াল ত্রিজ। আমরা যদি বলি ধাতা, দাতা যিনি দান করেন, দাতা, সেটা হয়ে যাবে কি দা এবং তা থাকলে কি হলো, তায়ের কারণে ত্রিজ, তাহলে বাকি কি থাকে তা, দা যোগ ত্রিজ। মাতা, মাতা সেটা হয়ে গেল মা যোগ তা থাকলে ত্রিজ, মাতা। এই দাতা এবং মাতা। 5 নম্বর নিয়মের মধ্যে যদি যাই আমরা, 5 নম্বর নিয়ম সেটা হচ্ছে কি শব্দের শেষে যদি মান থাকে তাহলে সেটা হবে শাংস, মান, মান ইকুয়াল শাংস। উদাহরণে যদি বুঝাই সেটা হচ্ছে বর্ধমান, বর্ধমান, সেটা হয়ে যাবে বৃদ্ধ, রেফ, বৃদ্ধ।
দ্বিতীয় বর্ণের রেকার, আমরা নিয়ম হচ্ছে দ্বিতীয় বর্ণের রেফ থাকলে তার পূর্বের বর্ণ রেকার। বৃদ্ধ যোগ সাঞ্জ, বর্ধমান। যদি বলি চলমান, চলমান ক্রিয়াকে আমি প্রশ্ন পরিচিত করে দেই, তাহলে কি চল, চল যোগ সাঞ্জ, এই চলমান, বর্ধমান চলমান। 6 নম্বর নিয়মে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে 6 নম্বর শব্দের শেষে জ ফলা এবং জ থাকলে, শব্দের শেষে জ ফলা এবং জ থাকলে সেটা হয়ে যাবে জ্ঞান। শব্দের শেষে আমরা যদি দিই জ ফলা অথবা এই জ অন্তঃস্থীয় জ, সেটা হয়ে যাবে জ্ঞান। কার্য, কার্য তাহলে কি হচ্ছে ক্রি, রেফ আছে, ক্রি যোগ জ্ঞান। ধার্য, ধার্য তাহলে কি হবে ধৃ যোগ জ্ঞান। বাচ্য তাহলে কি হবে বচ যোগ জ্ঞান, বাচ্য। আবার যদি আমরা 7 নম্বর নিয়মে যাই, নিয়ম নাম্বার 7, সেটা হচ্ছে যে শব্দের শেষে কিছু শব্দ আছে যেটা কোনো পরিবর্তন হয় না, যেমন আছে ঠিক তেমন থাকে। উক, তব্য, অনিয়, এই শব্দগুলো হচ্ছে গিয়ে অপরিবর্তিত থাকে। উক, উক, তব্য, অনিয়, যেমন আছে তেমন হবে, যেমন আছে ঠিক তেমনই হবে, ঠিক তেমনই থাকবে। আচ্ছা, এখন আমরা একটু উদাহরণে দেখে নেই। সেটা হচ্ছে কি কর্তব্য, যদি বলি কর্তব্য, তাহলে এটা কি হয় রেফ আছে, ক্রি যোগ তব্য, দাতব্য, দা যোগ তব্য, পঠিতব্য, পর্শ যোগ তব্য। তারপরে করণীয়, করণীয় রেফ আছে, তার মানে এর পূর্বের বর্ণে কি হবে ক্রি যোগ অনিয়, অনিয় একটা রেফ আছে, করণীয় অনিয়। তব্য উক, উক যদি বলি ভাবুক, ভাবুক, বাবুক, বাবুক, ব থাকলে তার পূর্বের বর্ণে, ব থাকলে তার পূর্বে রস্যকার বা দীর্ঘকার হয়ে যাবে, তাহলে এই ভূ, ব এর কারণে রস্য হয়ে গেল, আর এই রস্যকারটা সেই রস্যকার আগে আরেকটা রস্যকার, ভূ যোগ এই রস্যকার কারণে হচ্ছে উক, উকের কারণে হয়ে গেল উক, ভাবুক, যে ভাবনা করে থাকে, এরকম ভাবে। 8 নম্বর নিয়মে যদি আমরা যাই, 8 নম্বর নিয়মের মধ্যে রয়েছে শব্দের শেষে ত থাকলে কয়তো, ত এর শিকার তি থাকলে কয়তো শিকার হবে। তার মানে ত ইকুয়াল কয়তো, ত এর শিকারে তি ইকুয়াল কয়তো রস্বইকার। এবার আমরা যদি একটা উদাহরণে চলে যাই, সেই উদাহরণ হচ্ছে কি মুক্তি বা মুক্ত, মুক্ত, মুক্ত কি হবে মুচ, বলছি ক থাকলে চতের উচ্চারণ হবে, এখানে ক উচ্চারিত হচ্ছে মুক্তি, ক তার মানে চ, মুচ যোগ কয়ত। আবার যদি এটাকে বলি মুক্তি রস্বইকার, তার মানে এখানে মুচ যোগ কয়ত রস্বইকার, মুক্তি। এরকম করে যদি বলি ভুক্ত, ভুজ যোগ কয়ত ভুক্ত। তারপরে সিক্ত, সিচ যোগ কয়ত সিক্ত। এই 8টি সুনির্দিষ্ট নিয়ম হচ্ছে গিয়ে তৎসম কৃত প্রত্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আর তৎসম তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে 4টি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তৎসম তদ্ধিত প্রত্যয়ে 4টি সুনির্দিষ্ট নিয়ম। এখন আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের নিয়মগুলো জেনে নিব। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের সুনির্দিষ্ট 4টি নিয়ম রয়েছে। এই সুনির্দিষ্ট 4টি নিয়মের মধ্যে রয়েছে শব্দের শেষে
শব্দের শেষে অ ইকুয়াল শয়ন, রস্বই ইকুয়াল ইসনি যেটা বলি শয়ন রসিকা, তারপরে ইক সমান ইসনিক, আরেকটা আছে এ হবে ইসনে, আর যদি এও দেই এও থাকে শব্দের শেষে তাহলে সেটা হবে ইসনিও, ইসনিও। একটা মধ্যস্থ থাকলে সেখানে মধ্যস্থ পরিণত হয়ে যাবে। যেমন আমরা যদি যাদব, যাদব, মানব, শৈশব, তারপরে বৈষ্ণব, এই যে কয়েকটা উদাহরণ দিলাম। শব্দের শেষে অ, শব্দের শেষে কি অ থাকলে মানব, একটা অ উচ্চারণ হচ্ছে, অ এর কারণে শয়ন দিলাম। তারপরে যাদব, এটা একটা অ এর কারণে শয়ন, সবকটা শয়ন। শৈশব, শৈশব শয়ন, অ এর কারণে দিলাম শয়ন। এখানে বৈষ্ণব, অ এর কারণে দিলাম শয়ন। ওকে, আমরা খেয়াল করি ব আছে, ব থাকলে কি হবে, ব থাকলে শব্দের ব থাকলে তার পূর্বে বর্ণে রস্যকার হয়ে থাকবে, তাহলে কি থাকে যাদব, দ এর মধ্যে কি হচ্ছে একটা রস্যকার আছে। আকার থাকলে কি হয়ে যাবে, আকার থাকলে অদর হয়ে যাবে, তার মানে জয় আকার যা, তারপরে জ, দ্যাটস মিন হয়ে গেল যদু, যদু যোগ। এরকম ভাবে মানব, ব থাকার কারণে নয়ের মধ্যে রস্যকার, আর একটা কি আছে ম, ম আকার, তার মধ্যে শুধু ম, মনোযোগ শয়ন। ঠিক একই ভাবে শৈশব, শৈশব দেখো ও থাকলে রস্যি, ব থাকলে তারপরে কি হয়ে যাবে রস্যকার হয়ে যাবে। আচ্ছা, রস্যকার হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে রস্যিকার থাকলে কি হবে, রস্যি ঐকার, ঐকার থাকলে এখানে আমরা দেখি ঐকার থাকলে রস্যিকার বা দীর্ঘিকার হয়, তার মানে শিশু, এই শৈশব এইভাবে রূপান্তর হয়ে গেল শিশু, শিশু যোগ শয়ন। বৈষ্ণব, বৈষ্ণব তারপরে শয়ন রস্যকার, আর এটা রস্যিকার বিষ্ণু, বিষ্ণু যোগ শয়ন রস্যিকার বৈষ্ণব। এবার পরের নিয়মটা চলে যাচ্ছে আমরা, সেটা হচ্ছে যে রস্যি থাকলে রশ্মি হবে লাবণী, লাবণী যদি বলি তাহলে সেটা হয়ে যায় নি থাকলে কি হয়ে যাবে ইসনি, আর বাকি কি থাকে লাবণ, আকারটা কি হবে লতে পড়ে যাবে লবণ, লবণ যোগ। তারপরে কি আছে এ থাকলে আগ্নেয় যদি লিখি, আগ্নেয়, আগ্নে, আগ্নেয়, তার মানে একটা এ উচ্চারণ হচ্ছে, এও থাকলে ইস্নেয়, ইস্নেয়। তারপরে আকার, আকারটা কিছু পরিণত অ, অতে পরিণত হলো। একার থাকলে, একার থাকলে সেটা পরিণত হবে কিতে একার, এ থাকলে, এ থাকলে রস্যই দীর্ঘিকার, তাহলে অগ্নি, খুব সহজ হিসেবে অগ্নি যোগ শয়ন আগ্নেয়। এবার ভগ্নি যদি বলি, ভগ্নি, ভগ্নি থেকে হলো তাহলে ভগ্নি। ভাগ্নে, আমরা যদি বলি বাগ্নে, বাগ্নে এ উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে কি স্নে। তারপরে আকার থাকলে সেটা গয় ন, একার থাকলে রস্যিকার দিলাম, আর আকার থাকলে ভগ্নি, ভগ্নি যোগ গয় ন, এই হচ্ছে কি বাগ্নে। এক নম্বর নিয়ম গেল। তারপরে ইসনিক দিলাম আমরা, চলে না মানব, যাদব, লাবণী। দুই নম্বর নিয়মে আমরা চলে আসি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। নিয়ম যদি দিয়ে যায় তাহলে কিছু শব্দ রয়েছে যা তেমন যেমন আছে ঠিক তেমনই থাকবে, পরিণত অপরিবর্তিত থাকবে। যেমন আছে গিয়ে ইতো, ইতো, ইল, তারপরে আছে তা, তর, তম, আরেকটা আছে তা, তর, তম, ইল, ইতো, ইষ্ট, তয়ব, তয়ব, ইষ্ট। অপরিবর্তনীয় যা আছে অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়, তার মানে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। যেমন আমি বলি পঙ্কিল, পঙ্কিল, ইল উচ্চারণিত হচ্ছে, তাহলে কি হবে পঙ্ক, পঙ্ক যোগ ইল, পঙ্কিল। তারপরে হচ্ছে
বহতা, বহ, আচ্ছা, বৃহত্তম, বৃহত্তম, তম থাকলে কিন্তু তাহলে কি হচ্ছে বৃহৎ যোগ তম, তমটা তম, এরকম বহতা, বহ, বহ যোগতা, বহতা, তর, বৃহত্তর যদি দেই, বৃহৎ তর যদি দেই তাহলে বৃহৎ, বৃহৎ যোগ তর, বৃহত্তর। লঘিষ্ঠ, লঘিষ্ঠ, লঘিষ্ঠ যদি দেই তাহলে সেটা হচ্ছে লঘু যোগ ইষ্ঠ, লঘিষ্ঠ। তারপরে ক্ষুদ্রতর, ক্ষুদ্র যোগ তর, ক্ষুদ্রতর, লঘু, লঘু যোগ ইষ্ট, লঘিষ্ঠ। ক্ষুদ্রতর, ক্ষুদ্র যোগ তর, ক্ষুদ্রতর, এরকম করে। আর যদি বলি তা, ও তা থাকে সুজনতা, সুজন যোগতা, সুজনতা, সুজন, সুজনতা, এটা সুজন, সুজন যোগ তা, সুজনতা। নিয়ম নাম্বার 3 চলে আসি। 3 নম্বর নিয়মে রয়েছে শব্দের শেষে মান থাকলে মতুক, বান থাকলে বতুক এবং ইমা থাকলে ইমন। মান, মতুক, বান, বতুক, ইমা, ইমন। বুদ্ধিমান, বুদ্ধিমান, তাহলে কি হবে বুদ্ধি, মানের কারণে যোগ মতুক। রূপবান, রূপবান, রূপ যোগ বতুক। ইমা, নীলিমা যদি বলি নীলিমা, ইমার কারণে ইমন, নীল যোগ ইমন। মহিমা, মহি যোগ ইমন, মহিমা। আর সর্বশেষ যেটা আছে 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মে হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষে যদি ই থাকে, রস্যই থাকলে ইন, তারপরে আর যদি সরাসরি থাকে ইন, ইন থাকলে নিন, মূর্ধন্য দন্তন্য, নিন থাকে যদি বি, বি থাকলে বিন, বিন হবে। যেমন আমি যদি বলি সর্বজনীন, সর্বজনীন, তাহলে কি হচ্ছে সর্বজন যোগ ইন থাকলে ইন উচ্চারণ হচ্ছে, ইন থাকলে গেল নিন, শেষে ইন উচ্চারিত হচ্ছে। তারপর যদি বলি মেধাবী, মেধাবী, শেষে উচ্চারণ হচ্ছে বি, বি থাকলে বিন, তারপর বাকি থাকে মেধা, দিলাম মেধা। তারপরে গুণী, 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 শব্দের শেষে গুণী, দীর্ঘ ই উচ্চারণ হচ্ছে, ই উচ্চারণ থাকলে কি হলো ইন, আর বাকি কি থাকে গুণ, গুণ যোগ ইন। এই সুনির্দিষ্ট কৃত প্রত্যয়ের 8টি নিয়ম এবং তদ্ধিত প্রত্যয়ের 4টি নিয়ম, এই 4টি নিয়মের মধ্যে, এই টোটাল 12টি নিয়মের মধ্যে প্রকৃত প্রত্যয় নির্ণয় করা খুব সহজ, সহজ থেকে সহজতর। এই নিয়মগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের পরবর্তী সময়ের জন্য প্রকৃত প্রত্যয়ের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর পরবর্তী ক্লাসে হবে উপসর্গ নিয়ে, উপসর্গ নিয়ে আবার আমরা এরকম সুনির্দিষ্ট নিয়মের কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়ালেখাটা কন্টিনিউ করে চলে যাও অনলাইন ক্লাসে।